আজকের ছোট গল্প তীর্থের কাক। সরল সাদাসিধে মল্লিকা দেবীর সুখের সংসার। স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই আছেন। সংসারে অশান্তি বলতে মল্লিকা দেবী নিজেই। ওনাকে সামলাতে সামলাতে ওনার স্বামী দেবরূপবাবু আর ছেলে মনোরূপ ওরফে বাবাই চেরপার। কোথায় কি বলে বসেন, কাকে কি দিয়ে দেন তার ঠিক ঠিকানা নেই। কেউ যদি কিছু চায় উনি তাকে যে কোনো উপায়ে সেটা দিয়ে তবেই ছাড়েন, তা সেটা ছেলে বা বরকে জানিয়ে বা না জানিয়েই হোক। এহেন অশান্তির জন্য দুজন খুব চিন্তায় থাকেন। আসলে মল্লিকা দেবী কারোর চোখের জল সহ্য করতে পারেন না। এই নিয়েই চলছিল বেশ। ছেলে এখন বড় হয়েছে। দেবরূপ বাবুও এই কয়েক মাস হলো কর্মক্ষেত্র থেকে অবসর নিয়েছেন। এখন ছেলে আর ওনাদের সময় দিতে পারে না। সে তার অফিস আর বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত। মল্লিকা দেবীরও বয়স হয়েছে, কিন্তু স্বভাব একই রকম রয়ে গেছে। দেবরূপ বাবুই ওনাকে সামলে রাখেন। আজ কয়েকদিন ধরেই দেবরূপবাবু বিছানায় শয্যাশায়ী। হাই প্রেশার আর সুগার অনেক দিন আগেই ধরা পড়েছিল এবং তার জন্য কিডনি সমস্যাও দেখা দিয়েছিল। ডাক্তার বলেছেন কিডনি বদলাতে হবে, কিন্তু কিডনি চাই বললেই তো আর পাওয়া যায় না। দিনে দিনে উনি চলৎ শক্তি রহিত হয়ে পড়েছেন এবং একদিন উনি সবাইকে কাঁদিয়ে অমৃতলোকে যাত্রা করেন। বাবার মৃত্যুতে শোকে মুহ্যমান। মল্লিকা দেবীও তো বাকরুদ্ধ হয়ে গেছেন। আত্মীয় স্বজনের প্রচেষ্টায় ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়। আবার আগের মতো সংসার নিজের নিয়মে চলতে থাকে। ধীরে ধীরে দিন মাস ঘুরে বছর চলে যায় এবং দেবরূপবাবুর বাৎসরিক কাজকর্ম মিটে যায়। মল্লিকা দেবী বড্ড একা হয়ে পড়েছেন। ছেলে সবসময় বাড়ি থাকে না। মল্লিকা দেবী ওনার পুরনো অভ্যাস অব্যাহত রেখেছেন। এখন ওনাকে সামলানোর লোক কেউ নেই। একদিন বাবাই দেখে ওর সবে দুদিন পরা জিন্সের নতুন প্যান্টটা বাড়ি থেকে হাওয়া। অনেক খোঁজাখুঁজি করে যখন সেটা না পায় তখন মাকে জিজ্ঞাসা করে সেটা দেখেছেন কি না। উনি অবলীলায় বলে দেন, ওই তো প্যান্টটা, সেটা তো ভোমরাকে দিয়ে দিয়েছি। ভোমরা বলছিল ওর বিয়েবাড়ি যাওয়ার জন্য একটা ভালো প্যান্ট জামা নেই, তাই ওই প্যান্টটা আর তোর বাবার একটা শার্ট দিয়ে দিয়েছি। ভোমরা হলো পাড়ার ছেলে, প্রায়ই বাবাইদের সমবয়সী। বাবাই তো রেগে আগুন। অনেক বকাবকি করলো মাকে, কিন্তু উনি নির্বিকার। এইভাবে এক দিন একটা করে জিনিস উধাও হয়ে যাচ্ছে দেখে বাবাই মহা চিন্তায় পড়ে যায়। মাকে সামলাবে কে? তখন পাড়ার বোস কাকিমা বলেন, শোন বাবাই, প্রতিদিন এই গণ্ডগোল আর কত সহ্য করবি? ভালো চাকরি করছিস, এবার বিয়ে করে বউ আন। তাতে তোর মায়ের একজন দোসরও হবে আর ওনাকে সামলানোও হবে। বোস কাকিমার কথা বাবাইয়ের যেমন ভালো লাগে তেমন মল্লিকা দেবীরও। তাই বোস কাকিমার দেখা মেয়ে মধুমিতার সাথে বাবাইয়ের সম্বন্ধ হয়। মধুমিতা অবশ্য বোস কাকিমার বোনঝি। ভালো দিনক্ষণ দেখে মধুমিতার সাথে বাবাইয়ের বিয়ে হয়ে যায়। এখন বাবাই চিন্তামুক্ত। যাক, মধুমিতাই মাকে চোখে চোখে রাখবে। মল্লিকা দেবী বউ পেয়ে খুব খুশি। মধুমিতাকে উনি খুব ভালোবাসেন, তবে মধুমিতা আবার ওনাকে খুব একটা পছন্দ করে না। ওনার ভালো ভালো মানুষই মধুমিতার সহ্য হয় না, তাই উঠতে বসতে ওনার সাথে খারাপ ব্যবহার করে।
কিন্তু উনি সেসব হেসে উড়িয়ে দেন। তাতে মধুমিতার রাগ যেন আরও বেড়ে যায়। মায়ের নামে বাবাইয়ের কাছে মিথ্যা অভিযোগ করে। ওনার সাথে থাকা আর সম্ভব নয় বলে মধুমিতা জানিয়ে দেয়। বাবাই পড়েছে উভয় সংকটে। মধুমিতার পরামর্শেই বাবাই মাকে বৃদ্ধাশ্রমে রাখার সিদ্ধান্ত নেয় এবং খোঁজ খবর করে একটা বৃদ্ধাশ্রমের খবর পায়, যেটা ওদের বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 3-4 ঘন্টার রাস্তা। এবার ওনাকে ওখানে পাঠানোর সময় এসেছে। আগের দিন বাবাই মল্লিকা দেবীকে বলে, মা, কাল আমরা কয়েকদিনের জন্য তোমাকে বেড়াতে নিয়ে যাব। তুমি তোমার জামা কাপড় আর দরকারি জিনিসপত্র সব গুছিয়ে রেখো। মল্লিকা দেবী তো খুব খুশি। অনেক দিন পর বেড়াতে যাচ্ছেন। দেবরূপবাবু বেঁচে থাকতে অনেক জায়গায় ওনাকে বেড়াতে নিয়ে যেতেন। উনি চলে যাওয়ার পর থেকে আর কোথাও যাওয়া হয়নি। তাই ছেলে যখন বেড়াতে যাওয়ার কথা বলল, তখনই ওনার সরল সাদাসিধে মন আনন্দে নেচে ওঠে। উনি ওনার ভালো ভালো কাপড় চোপড়, দরকারি সব জিনিসপত্র বাক্সবন্দি করে ফেলেন। পরের দিনের অপেক্ষার জন্য অপেক্ষায় রয়েছেন। পরের দিন খুব সকাল সকাল উঠে একেবারে সাজগোজ করে রেডি। ছেলেকে তাড়া দিয়ে বলেন, কিরে বাবাই, তোদের কত দেরি? কটায় ট্রেন? বললি তো সকাল সকাল বের হব। তা তোদের হলো? আমি তো রেডি হয়ে গেছি। বাবাইয়ের মায়ের ডাকে ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি উঠে পড়ে তৈরি হয়ে মায়ের জিনিসপত্র নিয়ে মাকে নিয়ে বের হতে গেলে মল্লিকা দেবী বলেন, কিরে বাবাই, বৌমা যাবে না? তোদের জিনিসপত্র কোথায়? মধুমিতা বলে, আজ তুমি যাও, পরে আমরা যাব। মল্লিকা দেবী আর কোনো কথা না বাড়িয়ে ছেলের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মধুমিতাকে বলে, আসছি বৌমা, তোমরা সাবধানে থেকো আর তাড়াতাড়ি চলে এসো আমার কাছে। আমি আবার তোমাদের ছেড়ে থাকতে পারবো না। নিজেই দুগ্গা দুগ্গা বলে ছেলের সাথে চলে যান। বৃদ্ধাশ্রমে পৌঁছে মল্লিকা দেবী অবাক হয়ে সবাইকে দেখেন। বাবাইকে বলেন, এ কোথায় আনলি রে বাবাই? এখানে তো এত বুড়ি কেন? সবাই দেখছি বেধবা। নিজের মনেই বলেন, না, সবাই নয়, ওই তো 2জন সধবাও আছে। বাবাই বলে, এই জায়গাটা কাশীধামের মতো, এখানে সবাই পূর্ণ করতে আসে। তুমি কয়েকদিন এখানে থাকো, আমি আর তোমার বৌমা এসে তোমার সাথে দেখা করে যাব। এই জায়গাটা যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি আমাদের সাথে আবার চলে যেও। ছেলে ছাড়া এই প্রথম বাড়ির বাইরে থাকতে মল্লিকা দেবীর খুব কষ্ট হচ্ছে, কিন্তু ছেলেকে অবিশ্বাস করতে পারছেন না। মনে মনে ভাবেন, ছেলে তো তার ভালোই চায় বলেই তো পুণ্য করতে এখানে রেখে গেছে। একদিন পর থেকেই ছেলে বৌমার জন্য মন খারাপ লাগে। এখানেও অনেক বন্ধু হয়ে গেছে, কিন্তু নারীর টান সে যে মারাত্মক। তাতে কি, সেটা তো আর কিছু দিয়ে ভোলা যায় না। এইভাবেই দিন, মাস, বছর পেরিয়ে যায়। মল্লিকা দেবী এখনও তীর্থের কাকের মতো পথ চেয়ে থাকেন ছেলে বৌমার আশায়। এই কয়েক বছরে ওনার অনেক শিক্ষা হয়েছে। এখানকার অন্যান্যদের থেকে তাদের সব কথা জেনে শুনে এখন উনি বুঝে গেছেন এটাকে বৃদ্ধাশ্রম বলে। তাও উনি তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকেন।
যদি মরণের আগে একটা বারের জন্য ওনার নারী ছেঁড়া ধনের সাথে একটি বার অন্তত দেখা হয়ে যায়। আমাদের সমাজে নারী নারী শত্রু। এই সমাজে সারল্যের দাম মারাত্মকভাবে দিতে হয়। আগে লোকে ছেলে জন্ম দেওয়ার আশায় কত কি না করতেন। এখনো গ্রামে গঞ্জে ছেলেদের মাথায় করে রাখা হয়। আসলে ছেলে মেয়ে সবাই সমান যদি উভয়কে একইভাবে মানুষ করা যায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন দেবিকা মিত্র। গল্পটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এরকম আরও নতুন নতুন অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।